Good afternoon, my dear students. This is District Education Office Gopalganj online class, and I am Hafiz Rahman, Assistant Teacher, English, Narikal High School. Today, I will teach you about speech or narration. ন্যারেশনের অর্থ অনুসারে আমাদের 5 প্রকার সেন্টেন্স রয়েছে। এই 5 প্রকার সেন্টেন্সের প্রথমে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করা যায়, পরিবর্তন করতে হয়, সেটি আমরা দেখব। তো আমার আজকের ক্লাসের টপিক হচ্ছে স্পিচ or narration. আমি অনলাইনে আরও বিগত 2টি ক্লাসে ওয়ার্ডস পরিবর্তন, নাম্বার, পার্সন, জেন্ডার পরিবর্তন এবং টেন্স পরিবর্তন এগুলো শেষ করে ফেলেছি। এখন আমাদের রিভাইজড সিলেবাস অনুসারে ন্যারেশনের যে অংশটুকু বাকি আছে আমি একটি বা দুটি ক্লাসের মধ্যে এটি শেষ করব এই আশাবাদ ব্যক্ত করছি। তাহলে আমরা এখন দেখব 5 প্রকার সেন্টেন্স রয়েছে অর্থ অনুসারে: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই 5টি সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সটি কিভাবে পরিবর্তন করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, এই বিষয়টি আমি দেখাচ্ছি। উদাহরণ দিচ্ছি এবং রুলটা আমি তোমাদের পাশে এখানে দিয়ে দেব। He says এটা পাস্টে করি। I was coming from school. এখানে শুধু কি আছে? says। এটা ইন্ডিরেক্ট করার সময় যদি says থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি সেই হলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে সেই বসে। যদি রিপোর্টিং ভার্বটি সেই টু হয় তাহলে ইনডিরেক্ট স্পেসে টেল বসে। যেহেতু প্রেজেন্টে আছে, প্রেজেন্টেই থাকবে। He says that। অ্যাসার্টিভ সেন্টেন্সে আরও একটি বিষয়, তা হলো কি কনজাংশন দ্যাট দ্বারা দুটি অংশ যুক্ত করতে হয়। একটি হচ্ছে রিপোর্টিং পার্ট আর একটা হচ্ছে রিপোর্টেড পার্ট। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এর মাঝে একটি কনজাংশন বসে, সেটি হচ্ছে কি দ্যাট। তাহলে আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোথাও ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। সাবজেক্ট কি আছে? হি, এখানে হয়ে যাবে হি। এখন টেন্সের পরিবর্তন যখন আমরা করেছি তখন দেখেছি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্টে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো রূপ পরিবর্তন ঘটবে না। তাহলে এখানে কি আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সই বসবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। কামিং, আমরা জানি কাম থাকলে গো হয়, তাহলে সেক্ষেত্রে কাম থাকলে গো হয়, এটা আমরা কোথায় শিখলাম? ওয়ার্ডস পরিবর্তন আমরা শিখেছিলাম। তো কাম থাকলে হবে গো, যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কাম থাকলে গো, গো এর সাথে আইএনজি যোগ। ফ্রম স্কুল।
এরপরে হি said to me, তিনি আমাকে বললেন। এই সেন্টেন্সটাই দেখি। I was coming from school. এখানে আমরা কি পেয়েছি? said to। say to থাকলে আমরা কি বসাই? tell। মানে এটা যদি পাস্টে হয় said to, সেক্ষেত্রে আমরা বসাবো told, সহজ হিসাব। অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে said to পাস্টে আছে, সেজন্য আমরা বসাবো tell থেকে হয়ে যাবে told। he told me, সে আগের মতোই কনজাংশন বসবে that। এখন এখানে কি আছে? ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কি আছে? হি। ওয়াজ, টেন্স পরিবর্তনের নিয়মে আমরা শিখেছিলাম ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হয়, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, ফ্রম স্কুল। তার মানে সে আগের মতোই কাম আছে, এজন্য গো, কামিং, গোয়িং। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছো। আমি আরো একটি উদাহরণ দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই থাকলে সেই, said to থাকলে টেল এবং কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত হয়। এছাড়া নতুন বা এক্সট্রা আর কোনো রুল নেই। আর যে রুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্ট পরিবর্তন বা ফার্স্ট পারসন পরিবর্তন, টেন্স পরিবর্তন, ওয়ার্ডস পরিবর্তন, এই পরিবর্তনগুলো বেসিক, এগুলো আগে আমরা শিখেছি, সেই পরিবর্তনগুলোই। এখানে নতুন আর কোনো পরিবর্তন নেই। 3, example number 3. The teacher said to Jihan, the teacher said to Jihan, you are making continuous, right? আমরা পারফেক্টে করি। You have made noise in the class. তুমি ক্লাসে গোলমাল করেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ইনডিরেক্ট স্পেসে কি হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, said থাকলে কি হবে? said to থাকলে হবে told, said to থাকলে হবে tell, said to থাকলে হবে told, tell এর past। the teacher told জিহান, টিচার শিক্ষক জিহানকে বললেন that যে ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এখন এখানে বিষয়টি হচ্ছে সাবজেক্ট দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জিহান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দুটি একই পারসন একই নাম্বার। তাহলে আমরা জিহান এর পরিবর্তে অবশ্যই বসাবো হি। এখন এই হি যেহেতু টিচারের পরিবর্তেও হি বসানো যায়, আবার জিহানের পরিবর্তেও বসানো যায়, সেহেতু আমরা কাকে বোঝাচ্ছি জিহানকে। এজন্য ব্র্যাকেটে হির পরে ব্র্যাকেটে যে লিখে দিলে বোঝা যাবে জিহান। আমরা লিখে দিলাম যে। হ্যাভ থাকলে হ্যাড হয়, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে ইউ হ্যাভ মেড নয়েজ ইন দ্য ক্লাস। ইউ হ্যাভ মেড, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা আমাদের নিতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সেভাবে তোমরা করতে পারো যেভাবে সুবিধা হয়। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড লিখলেও হয়ে যায়, অথবা টেন্স ধরে তোমরা চেঞ্জ করতে পারো। ইউ হ্যাভ
মেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নেবা পাস্ট পারফেক্ট টেন্সে। হি হ্যাড মেড, এখানে একটা এ দিলে ভালো হয়, এ নয়েজ ইন দ্য ক্লাস। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শেষ করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো। অ্যাসার্টিভ সেন্টেন্স এর পরিবর্তন সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। কোনো কমেন্ট এখনো আসছে নাকি দেখি। বিলাল হুসাইন, ভেরি নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ মিস্টার বিলাল হুসাইন। তাকিবুর শিকদার আফিফ, awesome presentation, thank you. Takibur Shikdar Afif, thank you very much. আমরা অ্যাসার্টিভ দেখে ফেললাম, আমরা এখন করব ইন্টারগেটিভ সেন্টেন্সের পরিবর্তন, অর্থাৎ ডিরেক্ট থেকে কিভাবে ইন্টারেক্ট করা যায় সেটা আমরা দেখব। ইন্টারগেটিভ সেন্টেন্স আরও একটি ইন্টারেস্টিং সেন্টেন্স, অনেক মজারের পরিবর্তন, ভালো লাগবে তোমাদের আশা করি। ইন্টারগেটিভ সেন্টেন্স কোনগুলো মনে আছে তো তোমাদের? ইন্টারগেটিভ সেন্টেন্স কোনগুলো? ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক বাক্য, যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্নের সূচনা করা হয়, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এবং দ্য মোস্ট ভিজিবল ফিচার অফ দ্য সেন্টেন্স ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, অবশ্যই সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ সাইন অফ ইন্টারোগেশন এটা থাকবে। এই সেন্টেন্সগুলো আমরা দুভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো পেয়ে থাকি। একটা সেন্টেন্স আমরা পাই ডব্লিউআইস ওয়ার্ডস যেগুলো আছে, অর্থাৎ ইন্টারগেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ অ্যাডভার্বের মাধ্যমে যে প্রশ্নগুলো হয়, হোম, হু, হোজ, হুইজ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই যে ডব্লিউএস ওয়ার্ডগুলো এর মাধ্যমে প্রশ্নগুলো হয়। আবার প্রশ্ন হয় অক্সিলারি ভার্বের মাধ্যমে প্রশ্ন হয়, এই দুভাবে প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার্ডের একটা প্রশ্ন দেখি। হি said to me where will you go, আর একটু বাড়াই দেই, সাথে যোগ করি where will you go now। নাও আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারতো, ফিউচার ইনডেফিনিটেও করা যায়। where will you go now, তুমি এখন কোথায় যাবে। এক্ষেত্রে আমরা একটু লিখে নেই রিপোর্টিং ভার্বগুলো, রিপোর্টিং ভার্ব এটা পরিবর্তিত হয়ে আস্ক অথবা ওয়ান্ট টু নো অথবা ইনকোয়ারি অফ, ইনকোয়ার অফ এ রূপান্তরিত হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি করবো সেটি হচ্ছে আস্ক এর রূপান্তরিত করবো। আস্ক অর্থ জিজ্ঞেস করা, ওয়ান্ট টু নো জানতে চাওয়া, ইনকোয়ারি অফ কোনো তথ্য জানতে চাওয়া। যেমন তুমি বাসে উঠলে বা ট্রেনে উঠলে, তখন ট্রেনে চেকার আসলে এসে তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার কাছে টিকিট আছে। এই যে তোমাকে যে প্রশ্নটা করলো, এটা সে ইনকোয়ারি করেছে, তোমাকে জানতে চেয়েছে, মানে তদন্ত করেছে এক ধরনের। এরকম ক্ষেত্রে ইনকোয়ারি অফ ব্যবহৃত হয়ে থাকে, সেটা আমরা পরে দেখব। তো রিপোর্টিং ভার্বটি আমরা চেঞ্জ করব কিসে? আজকে পরিবর্তন করব। হি আস্কড, যেহেতু পাস্টে আছে এটিও পাস্ট হবে, আস্কড মি। এখন এখানে কনজাংশন কি বসাবো? যখন ডব্লিউএস ওয়ার্ড থাকবে, ওই ডব্লিউএস ওয়ার্ডে কনজাংশন হিসেবে বসে।
যখন ডব্লিউএস ওয়ার্ড থাকবে এটা মনে রাখলেই হবে, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডকেই আমরা বসিয়ে দেবো, এখানে অন্য কোনো কি ওয়ার্ড আসবে সেটা নিয়ে না ভাবলেও চলবে। তাহলে হয়ার এটা ইন্টারগেটিভ অ্যাডভার্ব, হি আস্কড মি হয়ার। সবসময় মনে রাখবে যখন সেন্টেন্সটি ইন্টারগেটিভ হয় তখন সাবজেক্টের বাম পাশে একটি অক্সিলারি ভার্ব নিয়ে প্রশ্ন করতে হয়। যেমন ইউ উইল গো, তুমি যাবে, যখনই আমরা উইলটাকে সাবজেক্টের বাম পাশে নিয়ে আসবো তখনই অটোমেটিক প্রশ্ন হয়ে যাবে, উইল ইউ গো, তুমি কি যাবে? তাহলে এখানেও ঠিক তাই আমরা করেছি। আর যেহেতু যে কোনো সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, সুতরাং প্রশ্নের প্যাটার্নে থাকলে হবে না, আমাদের এটাকে নিয়ে আসতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নে, অর্থাৎ সাবজেক্টটাকে আগে বসাতে হবে। সব সময় ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে এরপরে আগে বসাতে হবে কি সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে কি অনুসারে? অবজেক্ট অনুসারে, মি। তাহলে যেহেতু ইউটা আছে সাবজেক্ট, আমি যখন নাম্বার পারসন জেন্ডার পরিবর্তন করেছিলাম সেই ভিডিওটা আমি ডিটেল বলেছি, সেখানে দেখবে ইউ হচ্ছে সাবজেক্ট, এখানে আমরা বসাবো সাবজেক্ট। তার মানে মি হচ্ছে অবজেক্টিভ কেস, কিন্তু এখানে কেস ঠিক থাকবে না, এই কেস অনুসারে কেস বসবে, এর কেস অনুসারে বসবে না, শুধু এই মি অনুসারে কি পরিবর্তিত হবে? এর পার্সন পরিবর্তন আমরা করব, কেস পরিবর্তন আমরা করতে পারবো না। তাহলে মি ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট পারসন বসবে আই, ও সাবজেক্ট ছিল ও সাবজেক্ট, এখানে কেসের কোনো পরিবর্তন ঘটবে না, পরিবর্তন ঘটবে শুধুমাত্র পার্সনের পরিবর্তন ঘটবে। তাহলে আই, বাম পাশে যে অক্সিলারি ভার্বটি ছিল সেই ভার্বটিকে আমরা নিয়ে নেব কোথায়? ডান পাশে। আই সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা বসাবো উইল। উইল কি হয়ে যাবে? যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্টে আছে, আমাদের সেই টেন্স পরিবর্তনের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলে এই টেন্সগুলো অনুরূপ পাস্টে চলে যাবে। এখানে আছে ফিউচার ইনডেফিনিট, এখন হবে ফিউচার ইনডেফিনিট ইন পাস্ট। তাহলে ফিউচার ইনডেফিনিট ইন পাস্ট যদি হয়, শুধুমাত্র শ্যাল উইলের জায়গাটিতে, শ্যাল অথবা উইল যেখানে আছে এই জায়গাটিতে আমরা বসিয়ে দেব উড। হয়ার আই উড গো থাকলে নো চেঞ্জ। অনেকে হয়তো মনে করতে পারো যে কাম থাকলে যেহেতু গো হয় তাহলে গো থাকলে মনে হয় কাম হবে, বিষয়টি ঠিক সেরকম না। কাম থাকলে গো হবে, কিন্তু গো থাকলে কাম হবে না, গো থাকলে গোই হবে। আই উড গো, নাও থাকলে কি বসে? দেন বসে। হয়ে গেল আমাদের পরিবর্তন। আবার একটু বলি, ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ড থাকলে ওই ডব্লিউএস ওয়ার্ডকে কনজাংশন হিসেবে বসিয়ে দিতে হবে। রিপোর্টিং ভার্বটি পাস্টে আছে, এজন্য আমরা যে ভার্ব, রিপোর্টিং ভার্বটিকে যে ভার্বে পরিণত করব সেটাও পাস্টে। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি সাধারণত আজকে রূপান্তরিত হয় ওয়ান্ট টু নো। যদি এখানে আমরা দিতাম হি ওয়ান্টেড টু নো, তাহলে সেটিও হতো। হি ওয়ান্টেড টু নো ব্যবহার করলে করতে পারতাম। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা এস কে আস্ট, আস্ট ব্যবহার করলে হয়ে যাবে। এরপর ডব্লিউএস ওয়ার্ড থাকলে ওই ডব্লিউএস ওয়ার্ডকেই কনজাংশন হিসেবে বসাতে হবে। এরপরে দেখতে হবে এখানে সাবজেক্ট কোনটা, আমরা আগে নিব সাবজেক্ট। ইউ হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে, অবজেক্ট হচ্ছে মি। এই মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে কি? যেহেতু ইউ সাবজেক্ট, এখানেও সাবজেক্ট বসাতে হবে। মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই। এরপর বাম পাশে যে অক্সিলারি ভার্বটা থাকবে এই ভার্বটাকে আমরা নিয়ে নেব কোন পাশে? সাবজেক্টটা ডান পাশে নিয়ে নেব। উইল আছে উড, গো থাকলে গোই থাকবে, চেঞ্জ হবে না। নাও থাকলে হয় দেন। তাহলে সম্পূর্ণটা কি হলো? হি আস্কড মি হোয়ার আই উড গো দেন। ডব্লিউএস ওয়ার্ডেরই আরো একটি এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। জামাল said to
হার। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চিনো? প্রশ্ন করেছে। সরি, আমি ডব্লিউএস ওয়ার্ডের কথা বলেছিলাম, তাহলে এটাই আমরা ডব্লিউএস ওয়ার্ড আরও একটি দিয়ে দেই। হাউ ডু ইউ নো মি? তুমি আমাকে কিভাবে চিনো? ইনডিরেক্ট স্পিচে জামাল said to সমান আমরা জানি কি হয়, asked her। জামাল asked her, জামাল তাকে জিজ্ঞেস করলো। ডব্লিউএস ওয়ার্ড হাউ আছে, হাউ কনজাংশন হিসেবে থাকলো। এখন আমরা কি বলেছিলাম, এখানে আগে নিব সাবজেক্ট। ডব্লিউএস ওয়ার্ডটাকে এখানে কনজাংশন ব্যবহার করার পরেই আমরা আগে দেখব কি আছে সাবজেক্ট, ইউ। সেই ইউ আছে সাবজেক্ট। তাহলে ইউ যদি সাবজেক্ট থাকে, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে। অবজেক্ট হচ্ছে হার। হার অনুসারে এখানে বসবে কি, সাবজেক্ট। যেহেতু ইউ সাবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে। হারের সাবজেক্ট কি, শি। হাউ শি ডু দ্বারা প্রশ্ন করেছে। এখন যদি দেখো এখানে ডু আছে, ডাজ আছে, ডিড আছে, এটাকে ডান পাশে নিলে হচ্ছে না। কেন হচ্ছে না? শুধুমাত্র দুটি টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এই দুটি টেন্সে ডু ডাজ এবং ডিড এনে আমাদের প্রশ্ন করতে হয়। তো ডু ডাজ এবং ডিড এনে যে প্রশ্নটা আমরা করি, যখন উত্তর করব তখন ওই ডু ডাজ ডিড থাকে না। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় সেক্ষেত্রে থাকে। তাহলে এই ডু ডাজ আনার অর্থ হচ্ছে টেন্সটাকে চেনা, যে কোন টেন্সে প্রশ্ন করছে। শুধুমাত্র এই জন্য প্রশ্নের খাতিরে এটাকে আনতে হয়। শি ভার্ব আছে এখানে কি, নো। ডু দ্বারা যেহেতু প্রশ্ন করা হয়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তিত হবে, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে যাবে পাস্ট ইনডেফিনিটে। তাহলে পাস্ট ইনডেফিনিটে যদি যায়, হাউ শি ভার্ব হচ্ছে নো, নো এর পাস্ট হবে। পাস্ট ইনডেফিনিটের গঠনই হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট। ভার্ব হচ্ছে নো থেকে নিউ, নো, নিউ, নন, তিনটা ফর্ম। প্রেজেন্ট হচ্ছে নো, পাস্ট হচ্ছে নিউ এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। নো, নিউ, নোন। শি নিউ। মি কোন পার্সন? মি হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে। জামাল, জামালের এখানে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এই অবজেক্টিভ কেসটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, কেস ঠিক রাখতে হবে। তাহলে অবজেক্টিভ হচ্ছে কি, মি। জামালের অবজেক্টিভ ফর্ম কি, হিম। তাহলে জামাল আস্কড হার হাউ শি নিউ হিম হয়ে গেল। এখন আমরা আরো একটি দেখবো। শুধু যে ডব্লিউএস ওয়ার্ড তা না, ডব্লিউএস ওয়ার্ডের সাথে আরো কোনো থাকতে পারে, নাউন থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা কি করবে সেটা দেখি। বহুল পরিচিত একটা সেন্টেন্স আছে, হোয়াটস ইউর নেম। এই সেন্টেন্সটা তোমরা সবাই জানো। এখানে একটু প্রবলেমে তোমাদের পড়তে হয়। যেমন, হি said to me what is your, সবটা ইয়ার না, what is his name, what is his name। ইনডিরেক্টের ক্ষেত্রে he said to সমান asked, asked, asked me। ডব্লিউএস ওয়ার্ড আছে কি, হোয়াট, হোয়াট এই বসলো। এখানে সাবজেক্ট হচ্ছে হিজ নেম। যেহেতু হিজ থার্ড পারসন, এটা চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। হিজ নেম আগে বসাবো আমরা সাবজেক্ট, হিজ নেম। সাবজেক্টের বাম পাশে আছে ইজ, এটাকে নিয়ে যাব ডান পাশে, ওয়াজ। হোয়াট হিজ নেম ওয়াজ। তার মানে একাধিক ওয়ার্ডের মাধ্যমে একটি সাবজেক্ট গঠিত হতে পারে। অনেক হয়তো মনে করতে পারে যে হিজ মনে হয় একটা সাবজেক্ট,
আসলে ঠিক তা নয়, হিজ নেম। আর একটু আগে যেটা বলেছিলাম যে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে অন্য কোনো নাউন থাকতে পারে, সেই উদাহরণটি আমি এখন দিচ্ছি। হি said to me which pen do you want? which pen do you want? which এর সাথে একটা নাউন আছে, পেন। এ সকল ক্ষেত্রে কি করবে, which এর সাথে যদি কোনো নাউন থাকে বা ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে যদি কোনো নাউন থাকে, সেই নাউনটা সাথে বসিয়ে দিতে হবে। যেমন হুজ পেন, এটা হতে পারে কার কলম, হুইচ পেন কোন কলমটি, এভাবে প্রশ্ন দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে হি asked me which pen you, সেকেন্ড পারসন মি অনুসারে চেঞ্জ হবে, আই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, which pen I wanted। এরপর আমরা দেখব ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া শুধু অক্সিলারি ভার্বের মাধ্যমেও প্রশ্ন হতে পারে, সেটা কিভাবে হয় দেখি। অক্সিলারি ভার্বের মাধ্যমে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে কি হবে, নতুন কমেন্ট খুব একটা নেই পরন্ত বিকেলে। অক্সিলারি ভার্বের মাধ্যমে প্রশ্ন করা হলে কনজাংশন হিসেবে ইফ অথবা ওয়েদার বসে। যেমন মাদার said to me are you ill today? Are you ill today? তুমি কি আজ অসুস্থ? ইনডিরেক্ট স্পিচে মাদার asked me if, কেন ইফ হবে? অক্সিলারি ভার্বের মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। দেখো এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, এখানে আছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্বের মাধ্যমে ইয়েস নো কোশ্চেনগুলো করা হয়। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমরা কনজাংশন হিসেবে বসাবো ইফ অথবা ওয়েদার, যে কোনো একটি বসালেই হবে। ইফ এখানে না বসিয়ে তুমি ওয়েদারও বসাতে পারো। তাহলে মাদার আস্কড মি ইফ। এখন অন্যান্য নিয়ম সে আগের মতোই, আগে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট আছে ইউ, ইউ সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে, অবজেক্ট হচ্ছে মি। তাহলে মির সাবজেক্টিভ ফর্ম আই। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, আইয়ের ক্ষেত্রে ওয়াজ এল। টুডে থাকলে দ্যাট ডে, দ্যাট ডে, টুডে দ্যাট ডে। এরকম এখানে যে ভার্ব দিয়ে থাকুক না কেন, অক্সিলারি ভার্ব থাকলেই আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করব। এবার আসো ভোকেটিভ কেস থাকতে পারে। ভোকেটিভ কেস, ভোকেটিভ কেসের ক্ষেত্রে আমি সাজেস্ট করব সেন্টেন্সের একেবারে শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ, ওই ভোকেটিভ কেসটাকে বসিয়ে দিতে হবে। ভিসি মানে ভোকেটিভ কেস বোঝাচ্ছে, অ্যাড্রেসিং অ্যাজ ওই ভোকেটিভ কেসটি। আবার ভোকেটিভ কেসটিকে অ্যাড্রেসিং অ্যাজ ছাড়া অবজেক্ট ধরেও করতে পারো, কিন্তু অবজেক্ট ধরে করলে কিছুটা জটিলতা কখনো কখনো দেখা যেতে পারে। যদি ভোকেটিভ কেস ডাবল সম্বোধন করে তখন সেক্ষেত্রে সমস্যা হতে পারে। দেখে আমি উদাহরণে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। নাম্বার 6, মাদার দিয়ে আর একটি দেই। মাদার
said to me উপরের সেন্টেন্সটিকে কপি করব, শুধু ভোকেটিভ কেসটিকে শুরুতে বসিয়ে দেব। একটি নাম দিলাম, ধরে নীলা। নীলা, আর ইউ ইল টুডে? নীলা, তুমি কি আজ অসুস্থ? এই যে নাম ধরে ডাক দিল, এখানে বলতে পারতো মাই সুইট ডটার, মাই সুইট ডটার, এটা বলতে পারতো। হ্যাঁ, মাই সান। তারপর যে কোনো কিছু ধরে বলে ডাকাই হচ্ছে সম্বোধন করা। তার নাম হতে পারে, তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের সম্বোধন হতে পারে। হ্যাঁ, তারপর স্যার, ম্যাডাম, এগুলো সম্বোধন পদ। তাহলে ইনডিরেক্টের কি হবে? মাদার আস্কড মি। সরি, আমি বলেছিলাম যদি সম্বোধন পদ থাকে আমরা অ্যাড্রেসিং দিয়ে করব। সেক্ষেত্রে শুধুমাত্র এই নীলা বলে সম্বোধন করার কারণে একেবারে সেন্টেন্সের শুরুতে বসিয়ে ফেলতে হবে অ্যাড্রেসিং। অ্যাড্রেস অর্থ হচ্ছে সম্বোধন করা। অ্যাড্রেসিং অ্যাজ নীলা, অর্থাৎ নীলা বলে নীলা হিসেবে সম্বোধন করে। এখন ধরে নাও নীলা নেই, নীলা ছাড়া সেন্টেন্সটা যেভাবে ছিল তুমি এখন সেটা লিখলেই হবে। শুধুমাত্র নীলার কারণে আমরা সেন্টেন্সের শুরুতে লিখলাম অ্যাড্রেসিং অ্যাজ নীলা। তাহলে মাদার asked me if I was ill. Addressing as Nila, mother asked me if I was ill. আমি অসুস্থ কিনা সেই বিষয়টি মা আমাকে জিজ্ঞেস করলো। আমাকে মানে নীলা সম্বোধন করে মা আমাকে জিজ্ঞেস করলো আমি অসুস্থ ছিলাম কিনা। এরপর একটাকে বলেছিলাম আমরা আরো একটি সম্বোধন, একরকম সম্বোধন করতে পারি, যেমন স্যার অথবা ম্যাডাম, ম্যাম, এভাবে সম্বোধন করতে পারি। তো স্যার, স্যার অথবা ম্যাম বা ম্যাডাম বলে সম্বোধন করলে এর পরিবর্তে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অ্যাড্রেসিং অ্যাজ ম্যাডাম এটাও ব্যবহার করা যায়। আবার রেসপেক্টফুলি অথবা পোলাইটলি ব্যবহার করা যায়, শুধু স্যার অথবা ম্যাডামের পরিবর্তে রেসপেক্টফুলি বা পোলাইটলি ব্যবহার করা যায়। যে কোনো একটি অ্যাড্রেসিং দিয়ে আমরা করতে পারি, আবার এভাবে করতে পারি। যেমন 7 I said to the teacher sir how are you? So আপনি কেমন আছেন? তো ইনডিরেক্ট স্পিচে I asked the teacher এই যে স্যার, I asked the teacher respectfully এভাবে বসাতে পারি। আবার I respectfully asked the teacher, এখানেও আমরা রেসপেক্টফুলি বা পোলাইটলি শব্দটি ব্যবহার করতে পারি। I respectfully asked the teacher অথবা I asked the teacher respectfully। শুধুমাত্র স্যার এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম রেসপেক্টফুলি। এখন বাকি থাকে হাউ আর ইউ। ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে অন্যান্য নিয়ম আগের মতোই, ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস ওয়ার্ড থাকবে। এরপরে সাবজেক্ট আগে বসাবো ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন করব কি অনুসারে? অবজেক্ট অনুসারে। অবজেক্ট হচ্ছে টিচার, বসাবো হি। এরপর
সাবজেক্টের বাম পাশে ছিল অক্সিলারি ভার্ব, এটা যাবে ডান পাশে। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার ব্যবহার করে থাকে। তো ডিয়ার লার্নার্স, আশা করি এ পর্যন্ত সাথে ছিলে এবং অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ দুটি সেন্টেন্স তোমাদের কাছে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। তোমাদের কাছে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে দুটি সেন্টেন্স। আজ আমাদের ক্লাস এ পর্যন্ত এবং সামনে যখন আবার সুযোগ পাবো তখন বাকি 3টি সেন্টেন্স রয়ে গেল, এই 3টি সেন্টেন্স আমি একদিনেই আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর বছরের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তোমরা সবাই নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। যার যে কাজ সেই কাজগুলো ভালোভাবে করবে এবং মাদক থেকে দূরে থাকবে। আরও একটি কথা আমি বলে যেতে চাই তোমাদের, সেটি হচ্ছে মাদকের চেয়েও আরও ভয়াবহ একটি থাবা আমাদের এই স্টুডেন্টসদেরকে বা ইয়াং জেনারেশনকে আরও বেশি আঁকড়ে ধরেছে, সেটি হচ্ছে গেমস। হয়তো কিছু কিছু স্টুডেন্টসের কাছে অপ্রিয় মনে হতে পারে, নাম বলতে চাই না, মেনশন করতে চাই না নাম, সেই গেমসগুলো ইন্টারনেটে যে গেমসগুলো খেলা হয় এখান থেকে তোমরা বিরত থাকবে। আশা করি তোমাদের সামনের সময় আরও ভালো কাটবে। ধন্যবাদ সবাইকে।